বিশ্বকাপের সর্বোচ্চ স্কোরের রেকর্ড মেসির। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা, সমর্থকদের উচ্ছ্বাস। জোড়া গোলে ফ্রান্সকে জয় উপহার এমবাপের। 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করল বাংলার জয় যাত্রা। আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে নাবিকরা। ইরান যুদ্ধের কারণে আটকা পড়ে শিপিং কর্পোরেশনের জাহাজটি। যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কিনলেই জব্দ করা অর্থ পাবে ইরান। শর্ত ট্রাম্পের, চুক্তিতে কোনো বাধ্যবাধকতা নেই, দাবি তেহরানের। সমঝোতার পরও কমছে না পারস্পরিক অবিশ্বাস। বেলারুশকে কেন্দ্র করে মস্কো কিয়েভের তীব্র বিরোধ। ইউক্রেনের রুশ ড্রোন হামলায় নিহত 1, আহত 3। জবাবে রাশিয়ার কারখানায় পাল্টা আঘাতের দাবি কিয়েভের। এবং ব্রিটিশ রাজনীতিতে নাটকীয় মোড়, নেতৃত্বে দৌড়ে এগিয়ে গ্রেট ম্যানচেস্টারের সাবেক মেয়র। স্টারমারের পদত্যাগের পরই এমপি হিসেবে বার্নহ্যামের শপথ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। ম্যাজিশিয়ান মেসি খুদে জাদুকরের পায়ের নৈপুণ্যে বিশ্বকাপে টানা দ্বিতীয় ম্যাচে জয় আর্জেন্টিনার। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। শুরুতে পাওয়া পেনাল্টি মিস করলেও জোড়া গোল করে পুষিয়ে দিয়েছেন আর্জেন্টাইন সুপারস্টার। যুক্তরাষ্ট্রের ডালাস থেকে SM ইকবালের রিপোর্ট। অমরত্বের মহাকাব্যে যেন কোনো বিতর্ক না থাকে, আর তাই হয়তো ফুটবল ঈশ্বর চেয়েছিলেন মেসির বিশ্বকাপের 17 নম্বর গোলটা পেনাল্টি থেকে না আসুক। নিন্দুকেরা যে সবসময় ওত পেতে থাকে লিটল ম্যাজিশিয়ানের প্রতিটা অর্জনে কলঙ্কের কালিমা লেপনের জন্য। তাদের মুখে ছাই দিয়ে ম্যাচের 38 মিনিটে স্বর্গ সোপানে আরোহণ সর্বকালের সেরা ফুটবলারের। এই মুহূর্তটুকু বাদ দিলে ম্যাচের শুরু থেকে আর্জেন্টিনাকে বেশ ভালোই ভুগতে হয়েছে অস্ট্রিয়ার কৌশলের কাছে। প্রথম হাইড্রেশন ব্রেক পর্যন্ত স্ক্যালোনির শিষ্যরা ছিলেন একেবারে এলোমেলো। 8 মিনিটে মেসির পেনাল্টি মিস যেন সেই হতাশা বাড়িয়ে দিয়েছিল আরো বহুগুণ। লিও কোনো কিছু করলেই যেখানে রেকর্ডের পাতা ছারখার, সেখানে এই মিস তাকে বসিয়ে দেয় বিশ্বকাপে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করা খেলোয়াড়ের তালিকায়। পানির ছোট্ট একটা বিরতি যেন বদলে দেয় সব। AT&Tর শীতাতপ নিয়ন্ত্রিত বদ্ধ স্টেডিয়াম মেসি মার্তিনেজদের তৃষ্ণা কাতর করেছিল কিনা কে জানে, কিন্তু গলা ভেজানোর পর আর্জেন্টিনার ধূসর পারফরমেন্সে প্রাণের সঞ্চার হয়েছে ঠিক। 32 মিনিটে গোলের খুব কাছে চলে গিয়েছিলেন লিও। সে যাত্রায় অস্ট্রিয়া ডিফেন্ডার বাধা না হয়ে দাঁড়ালে মহাকাব্যের প্রথম লাইনটা লেখা হতো তখনই। বিরতির পর খেলতে নেমেও ছন্দ ধরে রাখে আর্জেন্টিনা। মিডফিল্ডের দখল নিয়ে চাপে রাখে প্রতিপক্ষকে। যদিও 55 মিনিটে বিপজ্জনক এরিয়ায় ফ্রি কিক পায় অস্ট্রিয়া, কিন্তু এমির দক্ষতায় সমতায় ফেরা হয়নি তাদের। এর কিছুক্ষণ পর মেসির আরও একটি প্রচেষ্টা অল্পের জন্য হয় লক্ষ্যভ্রষ্ট। 73 মিনিটে নিকো গঞ্জালেসের অসাধারণ একটি হেড চলে যায় সাইড পোস্টের বাইরে দিয়ে। 86 মিনিটে আরও একটি সুযোগ নষ্ট করে আর্জেন্টিনা, কিন্তু ভুল করেননি মেসি। ম্যাচের যোগ করার সময়ে দুর্দান্ত এক গোলে আলবি সেলেস্তের জয় নিশ্চিত করেন লিটল ম্যাজিশিয়ান। আরও একবার, কিন্তু এটা নিশ্চিত তা শেষবার নয়। কোথায় থামবেন লিওনেল মেসি, এই প্রশ্নের জবাব নেই কারো কাছে। রেকর্ডের পাতা চুরমার করে নিদারুণ এক মহাকাব্যে সর্বকালের সেরা ফুটবলার আর্জেন্টিনাকে তুলে নিলেন এবারের বিশ্বকাপের নকআউট পর্বে। AT&T স্টেডিয়ামের সামনে থেকে SM ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার রেকর্ড ভেঙে বিশ্বকাপের সর্বোচ্চ গোল স্কোরার এখন লিওনেল মেসি। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের রেকর্ড 18 গোলের মালিক আর্জেন্টাইন মহাতারকা। সেই সঙ্গে জার্মান কিংবদন্তির আরও একটি রেকর্ডে ভাগ বসিয়েছে লিও মেসি। ক্লোজার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপের সর্বোচ্চ ম্যাচ জয়ী ফুটবলার মেসি। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মোস্তাহিদের রিপোর্ট। মেসি মেসি মেসি, পুরো ডালাস স্টেডিয়ামে এই একটাই নাম কেবল উচ্চারিত হচ্ছে। অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের শুরুতেই লিওনেল মেসি পেয়েছিলেন একটা পেনাল্টি থেকে গোলের সুযোগ, কিন্তু ভাগ্য বিধাতা তার সহায় ছিল না। গেল ম্যাচে করেছিলেন হ্যাটট্রিক, এবার শুরুতেই পান পেনাল্টি, কিন্তু রেকর্ড তৃতীয়বারের মতো পেনাল্টি মিস করেন মেসি বিশ্বকাপে, যেটা সর্বোচ্চ পেনাল্টি মিসের রেকর্ড। হয়তো এই অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লেখানোর কারণে মেসির মধ্যে কাজ করে আলাদা জেদ, বাড়তি জেদ। তিনি গোল করার জন্য মুখিয়েছিলেন। অবশেষে আসে সে মাহেন্দ্রক্ষণ। মেসি গোল করলেন, বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন
আর্জেন্টাইন তারকা। মেসির গোলটা মাঠে বসে দেখার সুযোগ হয়েছিল আমার। সাংবাদিকদের জন্য বসার যে নির্ধারিত স্থানটি রয়েছে মিডিয়া ট্রিবিউন, সেখানে বসেই মেসির অসাধারণ সেই গোলটি দেখার সুযোগ হয়েছিল এবং সেই গোলের পর স্টেডিয়ামের আবহ ঠিক এমন পর্যায়ে চলে যায় তা ভাষায় প্রকাশ করার মতো না। মেসি কিন্তু এর সঙ্গে আরও একটি রেকর্ড করেছেন। আমরা জানি গত ম্যাচে গোল করার পর মেসি টানা 5 ম্যাচে বিশ্বকাপে গোলের রেকর্ড করেন এবং আজকের ম্যাচে গোল করার পর মেসির এখন সেই টানা ম্যাচে গোলের রেকর্ডটা কিন্তু 6 ম্যাচে নিয়ে গেছেন। সেই সঙ্গে তিনি ছুঁয়েছেন 2 কিংবদন্তিকে, ফ্রান্সের জাস্ট ফন্টেন এবং ব্রাজিলের জর্জিনিও। এই দুজন কিন্তু বিশ্বকাপে টানা 6 ম্যাচে গোল করেছেন। একই সঙ্গে আমরা বলতে পারি মেসি যদি পরের ম্যাচ, যেটা হবে এই ডালাস স্টেডিয়ামে জর্ডানের বিপক্ষে, সেই ম্যাচে যদি লিওনেল মেসি গোল করেন তবে নিশ্চিতভাবেই তিনি টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়বেন, যা তার ধরাছোঁয়ার কাছেও কেউ নেই। একই সঙ্গে বলতে চাই লিওনেল মেসি প্রতি ম্যাচে কিন্তু নতুন নতুন রেকর্ড করছেন। রেকর্ডের বরপুত্র আমরা বলতে পারি লিওনেল মেসিকে। গত বিশ্বকাপটা তিনি রাঙিয়েছিলেন, এবারের বিশ্বকাপেও যেভাবে তিনি খেলছেন এবং যেভাবে ইঙ্গিত দিচ্ছেন, এই বিশ্বকাপেও লিওনেল মেসি এবং আর্জেন্টিনা দলের জন্য খুব ভালো একটা আসর হতে যাচ্ছে তা বলাই যায়। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনার গোটা দল একজন মেসির জন্য খেলেন, এটাই দলের শক্তি। তবে প্রয়োজনের মুহূর্তে বাকিরাও জ্বলে উঠতে পারেন বিশ্বাস সমর্থকদের। অস্ট্রিয়ার বিপক্ষে মেসির জোড়া গোল দেখতে পেরে উচ্ছ্বসিত সমর্থকরা। বাংলাদেশ সাংবাদিক হওয়ায় সময় সংবাদের রিপোর্টার সাজিদ মুস্তাহিদকে নিয়ে উল্লাস প্রকাশ করেন আর্জেন্টাইনরা। Yes. We love Bangladesh. কানসাসে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিকের পর ডালাসে লিওনেল মেসির 2 গোল। বিশ্বকাপে এখন পর্যন্ত মেসির চেয়ে বেশি গোল নেই আর কারো। সর্বকালের সর্বোচ্চ গোলদাতার লিস্টেও মেসি এখন 1 নম্বরে। লিওনেল মেসি ম্যাজিকের সাক্ষী হয়েছে ডালাসের অজস্র অগণিত আর্জেন্টিনা সমর্থক। ম্যাচ শেষ হতেই সেই আর্জেন্টিনা সমর্থকরা গ্যালারি থেকে রাস্তায় নেমে এসে শুরু করেন উদযাপন। তারা নেচে গেয়ে উৎসব করে আর্জেন্টিনার নকআউট পর্বে পা রাখাটা উদযাপন করেছেন। একই সঙ্গে তারা কিন্তু বলছেন আর্জেন্টিনার দল এবং লিওনেল মেসি যেভাবে এই বিশ্বকাপে এখন পর্যন্ত খেলছে তাতে করে আবারও আর্জেন্টিনার হাতে উঠবে বিশ্বকাপ, এমনটাই প্রত্যাশা করছেন তারা। It was a very good performance. Like Austria did everything they could to secure the goal from Messi, and they did twice. So good job, boys. Yeah, they did a good job. Argentina in the knockout stage because teams will start double teaming and triple teaming Messi, but he is that good. আর্জেন্টিনা 2 ম্যাচ খেলেছে এবং 2 ম্যাচে একমাত্র মেসি করেছেন 5 গোল। অনেকেই বলছেন আর্জেন্টিনা দলের অতিরিক্ত মেসি নির্ভরতা নকআউট পর্বের ম্যাচগুলোতে আর্জেন্টিনা দলকে কিছুটা হলেও ভোগাতে পারে। তবে সবাই তো জানে আর্জেন্টিনার বাকি 10 জন কিন্তু খেলে মাঠের 11তম খেলোয়াড় লিওনেল মেসির জন্য এবং এটাই তাদের ভালো করতে আরো এগিয়ে যেতে সাহায্য করছে। All the team play for Messi. We have no idea, but we love Messi and we expect that he keeps scoring goals for Argentina. 24 জুন লিওনেল মেসির জন্মদিন। লিওনেল মেসি 39 বছর বয়সে পা রাখবেন। আমরা জানি লিওনেল মেসি এর আগেও বিশ্বকাপ চলাকালীন তার জন্মদিন উদযাপন করেছেন, তবে এবারের জন্মদিনটা যে অবশ্যই বিশেষ হতে যাচ্ছে তা কিন্তু বলার অপেক্ষা রাখে না, কারণ লিওনেল মেসি এখন পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপে 5 গোল করেছেন। যে কোনো দেশের মেসি সমর্থকরা কিন্তু মেসি বলতে পাগল। তারা কিন্তু মেসিকে জন্মদিনের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে অনেকেই বলছেন তারা চান না যে এই ওয়ার্ল্ড কাপের পর মেসি অবসরে যাক। I truly think they're going to win the World Cup again. I mean, we have to. We got Messi. This is his last game. And other than that, I wish the GOAT a happy birthday. আর্জেন্টিনা 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে এরই মধ্যে পা রেখেছে নকআউট পর্বে। এরপর আর মাত্র একটা ম্যাচ বাকি আছে গ্রুপ পর্বের, সেটা দুর্বল জর্ডানের বিপক্ষে। সেই ম্যাচটা হবে এই ডালাস স্টেডিয়ামে। সেই ম্যাচেও সবে অপেক্ষায় রয়েছে আরও একটা মেসি ম্যাজিক দেখার। ডালাস থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। অবশেষে 4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। পারস্য উপসাগরে হরমুজ প্রণালী পেরিয়ে জাহাজটি এখন আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ থাকায় 31 নাবিক নিয়ে গত 28 ফেব্রুয়ারি থেকে পারস্য উপসাগরে হরমুজ প্রণালীর কাছেই আটকে ছিল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের মালিকানাধীন জাহাজ বাংলার জয়যাত্রা। নাবিকদের পবিত্র ঈদুল ফিতর এবং ঈদুল আজহা পালন করতে হয়েছিল এই জাহাজে। থাকাকালীন সময়
কোনো নীরব সময় ছিল না। ওনার মিসাইল দেখেছেন ওনাদের মাথার উপর দিয়ে যেতে, ওনাদের পাশে এক জাহাজের লেগেছে, ওই জাহাজ থেকে মিসাইল পরবর্তী যে টুকরো অংশগুলো আরেক জাহাজে পড়েছে। পার্শ্ববর্তী ওনারা দেখেছেন যে ওনাদের অয়েল টার্মিনালে হিট হয়েছে, সেটা একটা আতঙ্কিত বিষয়। কারণ ওরা এই যতটুকু সময় ছিলেন সারাক্ষণ ওনারা টেনশনই ছিলেন যে কখন ওনাদের উপরে এসে পড়ে। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতার পরও কমছে না পারস্পরিক অবিশ্বাস। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও ইরানি সম্পদ ছাড়ের বিষয়ে অগ্রগতি হলেও দুই পক্ষই দিচ্ছে সতর্কবার্তা। শুধু যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কিনলে ইরানের জব্দকৃত অর্থ ছাড় দেওয়া হবে বলছেন ট্রাম্প। চুক্তি না মানলে প্রয়োজনীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। চুক্তিতে ওয়াশিংটন থেকে খাদ্যপণ্য কেনার বাধ্যবাধকতা নেই দাবি করে শত্রুর ওপর কোনো আস্থা নেই বলে মন্তব্য করেছে তেহরান। 3 মাসের বেশি সময়ের সংঘাতের পর সুইজারল্যান্ডের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে তৈরি হয়েছে নতুন সমঝোতার পথ। ইরানের শীর্ষ আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে একটি যোগাযোগ ব্যবস্থা চালুর বিষয়ে সম্মত হয়েছে দুই দেশ। একই সঙ্গে জব্দ থাকা ইরানি সম্পদের একটি অংশ ছাড়ের বিষয়েও অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সুইজারল্যান্ডে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে কেবল কথার উপর নির্ভর করে থাকা যাবে না বলেও সতর্ক করেছেন তিনি। বলেন, হরমুজ খোলা রাখা এবং পরমাণু ইস্যুতে পরবর্তী আলোচনার জন্য একটি কার্যকর কাঠামো তৈরি হয়েছে। আগামী 21 আগস্ট পর্যন্ত ইরানের অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম ও পেট্রোকেমিক্যাল পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ দপ্তর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের যে অর্থ ছাড় দেয়া হবে তা শুধু যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কেনার কাজে ব্যবহার করা হবে। চুক্তির শর্ত না মানলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। তবে ইরানের কেন্দ্রীয় ব্যাংক বলছে, চুক্তিতে যুক্তরাষ্ট্র থেকে খাদ্য বা কৃষিপণ্য কেনার বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমন পরিস্থিতিতে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেব বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলেও পুরোপুরি আস্থা রাখা সম্ভব নয়। নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো অব্যাহত থাকবে বলেও জানান তিনি। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলে অভিযান অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইসরায়েল। অভ্যন্তরীণ নিরাপত্তা বৈঠকের পর যৌথ বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সেনাপ্রধান জানান, সেনা ও নাগরিকদের ওপর হুমকি মোকাবিলায় সামরিক অভিযান চালিয়ে যাবেন তারা। একই সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর অবকাঠামো ধ্বংস এবং দক্ষিণ লেবাননের নিরাপত্তা বজায় রাখার কথাও জানানো হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার পথে এগুলো ইরানের ভেতরে মতভেদ নিয়ে গুঞ্জন উঠেছে। সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি কেন নিজে আলোচনায় না গিয়ে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাঠালেন তা নিয়ে উঠেছে প্রশ্ন। কট্টরপন্থী গোষ্ঠী বলছে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেওয়া যাবে না, আর পেজেশকিয়ান জানিয়েছেন ইরানের মর্যাদা বজায় রেখেই শান্তির পথ তৈরি করা হবে। দীর্ঘমেয়াদী চুক্তির লক্ষ্যে সুইজারল্যান্ডে প্রথম দফার আলোচনা শেষ করেছে যুক্তরাষ্ট্র ইরান। তবে এই আলোচনা ঘিরে ইরানের ভেতরেই শুরু হয়েছে মতভেদ। আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন তার ছেলে মোজতবা খামেনি। তবে দায়িত্ব নেওয়ার পর তাকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে। কোনো সরাসরি বক্তব্য দেননি তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক নিয়েও প্রকাশ্যের সামনে না এসে দিয়েছেন লিখিত বার্তা। সেখানে তিনি জানান, নীতিগতভাবে তার কিছু ভিন্ন মত রয়েছে। তবে মোজতবা পুরো প্রক্রিয়া থেকে সরে যাননি। তিনি জানিয়েছেন, জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হিসেবে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই বিষয়ে দায়িত্ব নিতে পারবেন। বিশ্লেষকদের মতে এর মাধ্যমে খামেনি আলোচনার রাজনৈতিক দায়ভার প্রেসিডেন্টের ওপর দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্তে নিজের প্রভাব ধরে রেখেছেন। খামেনির এই অবস্থানেই ইরানের কট্টরপন্থী গোষ্ঠী আরও সক্রিয় হয়েছে। তাদের দাবি, যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেওয়া যাবে না। অন্যদিকে পেজেশকিয়ান বলছেন, এই সমঝোতা ইরানের মর্যাদা বজায় রেখেই শান্তির পথ তৈরি করতে পারে। ইশিতা আক্তার, সময় সংবাদ। ইরান ইস্যুতে ইতালির অবস্থান নিয়ে আবারও কড়া ভাষায় মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ন্যাটো যুক্তরাষ্ট্রের সহায়তা নিয়েও ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ওয়াশিংটনের পাশে দাঁড়াননি বলে অভিযোগ করেছেন তিনি। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ন্যাটো ও ইতালির নিরাপত্তায় যুক্তরাষ্ট্র $1 ট্রিলিয়ন ব্যয় করেছে, কিন্তু ইরানের গুরুতর পারমাণবিক হুমকি মোকাবিলার সময় ইতালি যুক্ত হতে চায়নি। শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের নিরাপত্তা প্রশ্নেও রোম পাশে দাঁড়ায়নি দাবি করে এটা মোটেও ভালো নয় বলে মন্তব্য করেন ট্রাম্প।
এর আগে ট্রাম্পের সমালোচনার জবাবে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তাকে নিজের জনপ্রিয়তা নিয়ে ভাবার পরামর্শ দেন। গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও কমছে না রক্তপাত। উপত্যকায় ইসরায়েলি হামলায় 2 জন নিহত, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। গাজার 70% এলাকা ইসরায়েলি নিয়ন্ত্রণে নেয়ার পরিকল্পনা উপত্যকায় শিশুদের মানবিক সংকট আরও বাড়াবে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় 1000-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। গাজা সিটির পশ্চিমাঞ্চলে একটি বেসামরিক গাড়িকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানায়, এতে 17 বছর বয়সী এক শিক্ষার্থী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, জনবহুল এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ঘটনাস্থলে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিতে আসা শিক্ষার্থীদের উপস্থিতি হতাহতের আশঙ্কা আরও বাড়িয়ে দেয়। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসে আল মাওয়াসি এলাকায় আরও একটি হামলা চালানো হয়। স্থানীয় হাসপাতাল জানায়, একটি বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলায় একজন প্যারামেডিক নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন। চিকিৎসা ও জরুরি সেবা কর্মীদের উপর হামলা নতুন নয়, তবে যুদ্ধবিরতির মধ্যেও এমন ঘটনা আরও উদ্বেগ বাড়িয়েছে। গাজার 70% এলাকা সামরিক নিয়ন্ত্রণে নেওয়ার পরিকল্পনা রয়েছে ইসরায়েলের। এমন পরিস্থিতি উপত্যকায় শিশুদের মানবিক সংকটকে আরও তীব্র করবে বলে সতর্ক করেছে ইউনিসেফ। সংস্থাটি জানায়, যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির অবশিষ্ট সীমিত এলাকায় লাখো মানুষ গাদাগাদি করে বসবাস করছেন। এতে শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া ও চর্মরোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। ইউনিসেফের আশঙ্কা, ইসরায়েল আরও এলাকা নিয়ন্ত্রণে নিলে মানবিক সহায়তা ও জরুরি সেবার প্রবেশাধিকার কমে যাবে, যার সবচেয়ে বড় মূল্য দিতে হবে শিশুদের। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে এখন পর্যন্ত 1000-এর বেশি ফিলিস্তিনি নিহত এবং 3000-এর বেশি আহত হয়েছেন। বরকতুল্লাহ, সময় সংবাদ। পাল্টাপাল্টি হামলা উত্তপ্ত রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রুশ ড্রোন হামলায় অন্তত 1 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 3 জন। অন্যদিকে রাশিয়ার ভোরোনেজ অঞ্চলের একটি কারখানায় হামলার দাবি করেছে কিয়েভ। এদিকে বেলারুশের কিছু সামরিক অবকাঠামো রাশিয়ার হামলা সমন্বয়ে অব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। অন্যদিকে মস্কো বলছে, বেলারুশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে কিয়েভ। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় জাপোরিজিয়া শহরে রাতভর ড্রোন হামলা চালায় রাশিয়া। আবাসিক এলাকায় আঘাত হানা এসব হামলায় বেশ কয়েকজন হতাহত হন। ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে আর্তনাদ করতে দেখা যায় স্থানীয় বাসিন্দাদের। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। অঞ্চলটির গভর্নর জানান, কয়েক ঘন্টার ব্যবধানে শহরটিতে একাধিক হামলা চালানো হয়েছে। একই সময়ে পাল্টা আঘাত এনেছে ইউক্রেন। রাশিয়ার ভোরোনেজ শহরে একটি কারখানায় হামলার দাবি করেছে ইউক্রেনীয় সেনাবাহিনী। কিয়েভ জানায়, বিমান থেকে নিক্ষেপ করা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ওই স্থাপনায় আঘাত হানা হয়, যেখানে রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরি করা হতো বলে দাবি তাদের। হামলার পর কারখানা এলাকা থেকে ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়। রুশ কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও হামলার প্রকৃতি নিয়ে বিস্তারিত কিছু জানায়নি। স্থলযুদ্ধের ময়দানেও চাপ বাড়াচ্ছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দোনেস্ক অঞ্চলের কাছে রুশ সেনাদের পতাকা উড়াতে দেখা গেছে। অনেকদিন থেকে শহরটি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সামরিক বিশ্লেষকদের মতে, অঞ্চলটি দখল করতে পারলে দোনেস্কে ইউক্রেনের প্রতিরক্ষা বলয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ ভেঙে পড়বে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, বেলারুশের কিছু সামরিক অবকাঠামো রাশিয়ার হামলা সমন্বয়ে ব্যবহৃত হচ্ছে। এসব সরানো না হলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যদিকে ইউক্রেন বেলারুশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলছে বলে অভিযোগ করেছে মস্কো। বরকতুল্লাহ, সময় সংবাদ। তীব্র অভ্যন্তরীণ ও রাজনৈতিক চাপের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 2024 সালে ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় বসার মাত্র 2 বছরের মাথায় নানা ভুল রাজনৈতিক সিদ্ধান্তের খেসারত দিয়ে বিদায় নিতে হলো তাকে। স্টারমারের এই নাটকীয় পদত্যাগের পর ডাউনিং স্ট্রিটের পরবর্তী উত্তরসূরি এবং যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন লেবার পার্টির প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম।
গুঞ্জন সত্যি করে অবশেষে পদত্যাগ করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট থেকে এই ঘোষণা দেন তিনি। এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন স্টারমার। Every decision I've taken has been about putting the country I love first. That is why I will resign as leader of the Labour Party. ক্ষমতা গ্রহণের পর থেকেই একের পর এক নীতিগত ভুল ও সংকটে জর্জরিত ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। Thank you very much. নির্বাচনী প্রতিশ্রুতির পরও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করতে না পারা, জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ব্যর্থতা আর জনসেবা খাতের সংস্কারে স্থবিরতার কারণে সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তায় ধস নামে স্টারমারের। এর ওপর যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের বিতর্কিত বন্ধু পিটার ম্যান্ডেলসনকে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়ে বড় ধরনের বিতর্কের জন্ম দেন তিনি। সম্প্রতি এ সংক্রান্ত কিছু নথিপত্র ফাঁসের পর স্টারমারের রাজনৈতিক ভাবমূর্তি ধুলোয় মিশে যায়, যা তার পদত্যাগকে অনিবার্য করে তোলে। স্টারমারের বিদায়ের পর যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন অ্যান্ডি বার্নহাম। 1970 সালে লিভারপুলে জন্ম নেয়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের এই সাবেক শিক্ষার্থী মাত্র 15 বছর বয়সে লেবার পার্টিতে যোগ দেন। 2001 সালে প্রথম এমপি নির্বাচিত হওয়ার পর টনি ব্লেয়ার ও গর্ডন ব্রাউনের সরকারের সংস্কৃতি ও স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলান তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। কিয়ার স্টারমারের আকস্মিক পদত্যাগের কয়েক ঘন্টার মধ্যেই এমপি হিসেবে শপথ নিলেন অ্যান্ডি বার্নহ্যাম। লেবার পার্টির ভেতরে নেতৃত্বের শূন্যতা তৈরি হতেই সামনে চলে এসেছেন গ্রেটার ম্যানচেস্টারের সাবেক মেয়র। দলীয় এমপিদের জোরালো সমর্থন ও সাম্প্রতিক নির্বাচনী সাফল্যের কারণেই তাকে এখন যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার সবচেয়ে সম্ভাবনাময় মুখ হিসেবে দেখা হচ্ছে। 2 years ago was the proudest moment of my life. লেবার পার্টির নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ দেশটির রাজনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। তবে সেই অনিশ্চয়তার মাঝেই দ্রুত আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন অ্যান্ডি বার্নহাম। স্টারমারের বিদায়ের মাত্র কয়েক ঘন্টা আগে মেকারফিল্ড আসনের নবনির্বাচিত এমপি হিসেবে শপথ নেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নেতৃত্বের দৌড়ে অংশ নেওয়ার সুযোগ নিশ্চিত করতেই তার এই প্রত্যাবর্তন। গত কয়েক বছরে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে বার্নহ্যাম নিজের একটি স্বতন্ত্র রাজনৈতিক অবস্থান গড়ে তুলেছেন। সাম্প্রতিক মেকারফিল্ড উপনির্বাচনে ডানপন্থী রিফর্ম ইউকেকে বড় ব্যবধানে পরাজিত করে তিনি আবারও জাতীয় পর্যায়ে নিজের জনপ্রিয়তার প্রমাণ দেন। এমন এক সময়ে এই জয় আসে যখন স্থানীয় নির্বাচনে লেবার পার্টি উল্লেখযোগ্য ধাক্কা খেয়েছিল এবং দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। স্টারমার সরকারের প্রতি অসন্তোষ বাড়ার সঙ্গে সঙ্গে লেবার পার্টির অভ্যন্তরেও পরিবর্তনের দাবি জোরালো হয়। সে প্রেক্ষাপটে বার্নহ্যামের পক্ষে দাঁড়িয়েছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস ট্রিটিংস সহ দলের প্রভাবশালী অনেক নেতা। নিজের নেতৃত্বের লড়াইয়ে নামার ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত ট্রিটিং বার্নহ্যামকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন। এতে নেতৃত্বের প্রতিযোগিতায় বার্নহ্যামের অবস্থান আরও শক্তিশালী হয়েছে বলে মনে করা হচ্ছে। কমন্সে শপথ গ্রহণের পর বার্নহ্যামকে ঘিরে লেবার এমপিদের উচ্ছ্বাসও রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। প্রায় 2 শতাধিক এমপির উপস্থিতিতে করতালির মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। ফলে স্টারমারের বিদায়ের পর কে দলের হাল ধরবেন সে প্রশ্নের উত্তরই অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। বরকতুল্লাহ, সময় সংবাদ। ইউরোপ জুড়ে তীব্র তাপ প্রবাহ বিপর্যস্ত জনজীবন। ফ্রান্সে এই পর্যন্ত 2 শিশুসহ 18 জনের মৃত্যু হয়েছে। স্পেন, ইতালি, জার্মানি সহ একাধিক দেশে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কোথাও কোথাও তাপমাত্রা 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। বিভিন্ন স্থানে বন্ধ রাখা হয়েছে স্কুল, সীমিত করা হয়েছে পরিবহন ব্যবস্থা। আবহাওয়াবিদদের মতে সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে ধেয়ে আসা উষ্ণ বায়ু এই তাপ প্রবাহের মূল কারণ। ফ্রান্স, স্পেন ও ইতালি সহ পশ্চিম ও মধ্য ইউরোপের বিভিন্ন দেশে তাপপ্রবাহের তীব্রতা বাড়ছে। ফ্রান্সের অর্ধেকেরও বেশি অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে বোর্দো শহরে তাপমাত্রা 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। প্যারিসে 41 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পূর্বাভাস দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্রান্সে শত শত স্কুল বন্ধ রাখা হয়েছে এবং বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্পেনের কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 5 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে এবং কোথাও কোথাও 44 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া সংস্থা। প্রচণ্ড গরমে খোলা আকাশের নিচে কাজ করা শ্রমিকরা পড়েছেন চরম দুর্ভোগে। পরিস্থিতির অবনতিতে উত্তরাঞ্চলের বাস্ক অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে।
ইতালির রাজধানী রোমে তীব্র গরমে নাজেহাল হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটকরা। শহরের তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে জনপ্রিয় পর্যটন স্থলে মানুষকে ছাতা ও হাত পাখা ব্যবহার করতে দেখা যায়। টানা কয়েকদিন 35 ডিগ্রির বেশি তাপমাত্রা থাকায় ইতালির 8টি শহরে সর্বোচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। তীব্র তাপপ্রবাহ যুক্তরাজ্যেও। দেশটির আবহাওয়া দফতর জানায় সপ্তাহের মাঝামাঝি তাপমাত্রা 39 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, যা জুন মাসের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে দিতে পারে। ইউরোপ জুড়ে চলমান তাপপ্রবাহের প্রভাব পড়েছে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসেও। শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ছায়ায় আশ্রয় নিতে দেখা যায়। তীব্র তাপপ্রবাহে জার্মানি জুড়েও জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ফ্রাঙ্কফুর্টে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেও খোলা আকাশের নিচে কাজ চালিয়ে যাচ্ছেন নির্মাণ শ্রমিকরা। আবহাওয়াবিদদের মতে সাহারা মরুভূমি থেকে উত্তর দিকে ধেয়ে আসা উষ্ণবায়ু এই তাপপ্রবাহের মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন সাম্প্রতিক বছরগুলোতে ঘন ঘন ও দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ বৈশ্বিক উষ্ণায়নের স্পষ্ট প্রভাব। বরকতুল্লাহ, সময় সংবাদ। ভারতে নিট প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগে যন্তর মন্তরের টানা কয়েকদিন ধরে বিক্ষোভ করছে ককরোচ জনতা পার্টি বা সিজেপি। বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, নিট পরীক্ষা বাতিল এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের দাবি পুনর্ব্যক্ত করা হয়। আন্দোলনকারীদের জন্য খাবার ও পানি সরবরাহ করায় স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সরকারের অব্যবস্থাপনার কারণে ক্ষতিগ্রস্ত আত্মহত্যাকারী শিক্ষার্থীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির আয়োজন করে দলটি। এর আগে গেল শনিবার সিজেপি প্রধান অভিজিৎ দীপকের নেতৃত্বে ফের দ্বিতীয় দফায় সমবেত হন শিক্ষার্থী চাকরি প্রার্থীরা। দেখছেন আন্তর্জাতিক সময়। ভারতের উত্তরপ্রদেশের একটি কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 14 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার রাজধানী লখনউয়ের আলীগঞ্জ এলাকায় একটি ভবনে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েন। আগুনের ভয়াবহতা থেকে বাঁচতে প্রথম তলার জানালা থেকে ঝাঁপ দেন অনেক শিক্ষার্থী। পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা জানান প্রায় 1 ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। বাণিজ্যিক এলাকাটিতে ভবনে কোচিং সেন্টারের পাশাপাশি পোষা প্রাণীর সরঞ্জামের দোকান সহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ছিল। ভারতের পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিয়েছে বিদ্রোহী শিবির। দলটির সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সরানো হয়েছে। নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে অরূপ রায়কে, যদিও এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে মমতা অনুসারীরা। বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় বাজেট অধিবেশন শেষ হতেই নিউ টাউনের একটি হোটেলে বৈঠকে বসেন বিদ্রোহী তৃণমূল বিধায়কেরা। উপস্থিত ছিলেন 60 জন বিধায়ক এবং কলকাতার প্রায় 70 জন সাবেক কাউন্সিলর। কলকাতার গণমাধ্যমের দাবি, বৈঠক থেকেই ঘোষণা করা হয় 30 সদস্যের নতুন কমিটি। দলের চেয়ারম্যান করা হয় হাওড়ার বিধায়ক অরূপ রায়কে। সহসভাপতি করা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম এবং রথিন ঘোষকে। সাধারণ সম্পাদক হিসেবে উঠে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জাভেদ খান, সন্দীপন সাহা এবং সাবিনা ইয়াসমিনের নাম। তবে নাম নেই তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের বর্তমান সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিদ্রোহীদের দাবি, তারাই আসল তৃণমূল। তাদের যুক্তি, দলের গঠনতন্ত্রের 20 নম্বর ধারা অনুযায়ী 3 বছর অন্তর জাতীয় কর্মসমিতির বৈঠক হওয়ার কথা, কিন্তু 2022 সালের পর সেই বৈঠক হয়নি। তাই নতুন কমিটি গঠন করা হয়েছে। তবে মমতা শিবির এই বৈঠককে গুরুত্ব দিচ্ছে না। দলটির মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষ সামাজিক মাধ্যমে জানান, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থক। বিদ্রোহীদের এমন সিদ্ধান্ত নেয়ার কোনো এখতিয়ার নেই।
এই ভাঙনের সূত্রপাত হয় বিধানসভায় সইকাণ্ড ঘিরে। বিরোধী দলনেতা নির্বাচনের প্রস্তাবে কয়েকজন বিধায়কের সই নিয়ে প্রশ্ন ওঠে। সেই অভিযোগ প্রকাশ্যে আনেন ঋতব্রত এবং সন্দীপন সাহা। এরপর 58 বিধায়কের সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা নির্বাচিত হন। এরপর থেকেই তৃণমূলের ভেতরে বিদ্রোহ আর থামেনি। বিধানসভা থেকে সংগঠন থেকে সংসদীয় দল, একটির পর একটি স্তরে ভাঙন স্পষ্ট হতে শুরু করেছে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল আলবেনিয়া। প্রধানমন্ত্রী এডি রামার পদত্যাগ ও ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারের বিলাসবহুল রিসোর্ট প্রকল্প বাতিলের দাবিতে 2 সপ্তাহের বেশি সময় ধরে দেশটিতে আন্দোলন চলছে। এর সূত্র ধরে আলবেনিয়ার রাজধানী তিরানায় জাতীয় পতাকা হাতে জড়ো হন বিক্ষোভকারীরা। সরকার দেশের উপকূলীয় সম্পদ বিদেশি বিনিয়োগকারীদের হাতে তুলে দিচ্ছে অভিযোগ করেন তারা। একই দিনে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে হাজারো মানুষ রাষ্ট্রীয় গণমাধ্যমের অর্থায়ন কাঠামো পরিবর্তনের প্রতিবাদে মিছিল করেন। সরকারি টেলিভিশন ও রেডিওর লাইসেন্স ফি বাতিল করে রাষ্ট্রীয় বাজেট থেকে অর্থায়ন করার পরিকল্পনায় গণমাধ্যমের স্বাধীনতা বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ বাড়বে বলে আশঙ্কা প্রতিবাদকারীদের। সৌদি আরবে এমন এক জায়গা আছে যেখানে দাঁড়ালে মনে হয় পৃথিবীর শেষ প্রান্তে চলে এসেছেন। মরুভূমির মাঝে সেই জায়গার নাম জাবাল ফিহরাইন। সবাইকে চেনে এজ অব দ্য ওয়ার্ল্ড নামে। সৌদি আরবে মরুভূমির মাঝে দাঁড়িয়ে আছে বিখ্যাত পর্যটন স্থান এজ অব দ্য ওয়ার্ল্ড। রাজধানী রিয়াদ থেকে প্রায় 90 কিলোমিটার উত্তর পশ্চিমে এর অবস্থান। প্রায় 1131 কিলোমিটার উঁচু এই পাহাড় চূড়ায় দাঁড়ালে চোখের সামনে উন্মোচিত হয় আকাশ আর মাটির মাঝখানে পৃথিবী দেখার দৃশ্য। টুয়াইক পর্বতমালার শেষ প্রান্তে অবস্থিত এই পাথুরে ঢালটি কোটি বছর আগে সমুদ্রের তলদেশে ছিল। ভূপ্রাকৃতিক পরিবর্তন ও দীর্ঘ সময়ের ক্ষয়ের কারণে ধীরে ধীরে এটি উঁচু পাহাড়ে রূপ নেয়। এ কারণেই এখানকার পাহাড়ের স্তরে প্রাচীন সামুদ্রিক জীবাশ্ম পাওয়া যায়। এটা আমার এজ অব দ্য ওয়ার্ল্ডের দ্বিতীয় সফর। জায়গাটা সত্যি অসাধারণ। আমি অবশ্যই বলবো, যদি আপনি রিয়াদে থাকেন বা এখানে দিয়ে যাতায়াত করেন তাহলে এখানে আসা উচিত। শহর থেকে একটু বাইরে হলেও এটি খুবই শান্ত, শীতল এবং প্রশান্তিময় একটি জায়গা। জায়গাটিতে ঘুরতে যান দেশি বিদেশি বহু পর্যটক। ট্যুর আয়োজকরা বলেন, সূর্যোদয় আর সূর্যাস্তের সময় এই জায়গার সৌন্দর্য সবচেয়ে বেশি দেখা যায়। এখন জুন মাসের মাঝামাঝি সময়। শহরের ভেতরে প্রচন্ড গরম, কিন্তু এখানে ঠান্ডা বাতাস বইছে। এখানে কোনো গরমই অনুভব করা যায় না। সত্যি দারুণ আবহাওয়া, আর বছরের যে কোনো সময়ই এখানে আসা যায়। সৌদি পর্যটন কর্তৃপক্ষ জানিয়েছে এজ অব দ্য ওয়ার্ল্ডে অবশ্যই দলবদ্ধভাবে যেতে হবে। 4 হুইল ড্রাইভ গাড়ি ব্যবহার করা, পর্যাপ্ত পানি ও খাবার নেওয়া এবং হাইকিং জুতা পরা জরুরি। ইশিতা আক্তার, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার ইতিহাসে মাদকদ্রব্য কোকেনের সবচেয়ে বড় চালান জব্দ করা হয়েছে। সোমবার সিডনির পশ্চিমাঞ্চলে মাটির নিচে লুকিয়ে রাখা 2700 কেজি কোকেন উদ্ধার করে পুলিশ। নিরাপত্তা বাহিনী জানায় 3টি শিপিং কন্টেনারের ভেতরে ভুয়া মেঝে তৈরি করা হয়েছিল। সেই মেঝের নিচে প্লাস্টিকের টবে কোকেন রেখে কন্টেনারগুলো মাটির নিচে লুকিয়ে রাখা হয়, যাতে সহজে কেউ খুঁজে না পায়। উদ্ধার হওয়া কোকেনের বাজার মূল্য প্রায় 81 কোটি 60 লাখ অস্ট্রেলিয়ান ডলার। অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে মাদক আমদানির বিরুদ্ধে চলমান তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়ার সফর শেষে চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বাংলাদেশ সময় রাত 9টায় তিনি সফর সঙ্গীদের নিয়ে চীনে পৌঁছান। সোমবার স্থানীয় সময় রাত 11টার কিছু আগে সরকার প্রধান তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি দালিয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ সময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান লিয়াওনিং প্রদেশের ভাইস গভর্নর বাই ইং সহ চীনের উচ্চ পদস্থ কর্মকর্তারা। 4 দিনের এই সফরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি তিনি চীনের শীর্ষ নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।
এসব বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে। মালদ্বীপের শিক্ষা খাতে 3 দশকের বেশি সময় ধরে অসামান্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা ও পুরস্কারে ভূষিত হয়েছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মোত্তাকি। দেশটির শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সহ দক্ষ মানব সম্পদ গঠন এবং উচ্চশিক্ষার প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এই সম্মাননার স্মারক তুলে দেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মাহমুদ। খন্দকার ওমর ফারুকের তথ্য ছবিতে রিপোর্ট। মালদ্বীপের শিক্ষা খাতে দীর্ঘ 3 দশকের বেশি সময় ধরে অবদান রেখে আসছেন প্রবাসী বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকি। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, দক্ষ মানব সম্পদ তৈরি এবং উচ্চশিক্ষার প্রসারে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে দেয়া হয়েছে বিশেষ সম্মাননা ও পুরস্কার। রাজধানী মালের ইমাজউদ্দিন স্কুল অডিটোরিয়ামে মিয়াঞ্জ কলেজের 20তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন মালদ্বীপের ফার্স্ট লেডি সাজিদা মোহাম্মদ। বাংলাদেশি মালিকানাধীন মিয়াঞ্জ কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাই কমিশনার, কূটনীতিক, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে মালদ্বীপের ফার্স্ট লেডি বলেন, স্বল্প সময়ের মধ্যে মিয়াঞ্জ কলেজ শিক্ষা ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। জ্ঞানভিত্তিক ও দায়িত্বশীল প্রজন্ম গঠনে প্রতিষ্ঠানটির অবদান জাতীয় উন্নয়নকে আরও শক্তিশালী করছে। সম্মাননা পেয়ে আহমেদ মুত্তাকি বলেন, এটি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, মালদ্বীপে কর্মরত পুরো বাংলাদেশি কমিউনিটির গর্ব ও মর্যাদার প্রতিফলন। আন্তর্জাতিক অঙ্গনে একজন বাংলাদেশি হিসেবে এমন স্বীকৃতি পাওয়া অত্যন্ত আনন্দের বলেও মন্তব্য করেন তিনি। আজকে যে অ্যাওয়ার্ডটা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, সেটা একটা জাতীয় স্বীকৃতি বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশি হিসাবে, একজন সাধারণ শিক্ষক হিসেবে আমি খুব আনন্দিত। সংশ্লিষ্টদের মতে আহমেদ মুত্তাকির এই অর্জন বিশ্ব পরিসরে বাংলাদেশিদের দক্ষতা, পেশাদারিত্ব ও ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। একই সঙ্গে এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সময় সংবাদ, মালদ্বীপ। মালদ্বীপে বসবাসরত প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে গণশুনানি করেছে বাংলাদেশ হাই কমিশন। অনুষ্ঠানে প্রবাসীদের অভিযোগ, পরামর্শ, প্রত্যাশা সরাসরি শুনে তা দ্রুত কার্যকর সমাধানের আশ্বাস দেন হাই কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম। রোববার মালদ্বীপের বাংলাদেশ হাই কমিশনের মিলনায়তনে ষান্মাসিক গণশুনানি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গণশুনানিতে সাধারণ প্রবাসীদের পাশাপাশি ব্যবসায়ী, সাংবাদিক ও বাংলাদেশি কমিউনিটির নেতারা উপস্থিত ছিলেন। বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে সরাসরি অভিযোগ শোনার আয়োজন করায় খুশি প্রবাসী বাংলাদেশিরা। ইতালির ভেনিসে হয়ে গেল এক ব্যতিক্রমী আয়োজন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক স্থাপনে সম্মিলিতভাবে নৈশভোজের আয়োজন করা হয়। প্রবাসী বাংলাদেশি সহ বিশ্বের 27টি দেশের হাজারো মানুষ অংশগ্রহণ করেন এই নৈশভোজে। ইতালি প্রতিনিধি মাকসুদ রহমানের তথ্যচিত্রের রিপোর্ট। ভেনিসের মার্গেরা পার্কে খোলা আকাশের নিচে নৈশভোজের আয়োজন। উদ্দেশ্য প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক জোরদার ও সংস্কৃতি বিনিময়। বিশ্বের 27টি দেশের নাগরিকরা তাদের নিজ নিজ দেশের খাবার রান্না করে অনুষ্ঠানের স্থলে নিয়ে আসেন। পাশাপাশি বসে নিজেদের খাবার ভাগাভাগি করে খান। খাবার শেষে অনেকেই অংশগ্রহণ করেন নিজেদের সাংস্কৃতিক অনুষ্ঠানে। এমন আয়োজনে অংশগ্রহণ করে খুশি প্রবাসী বাংলাদেশিরা। আমরা বিভিন্ন দেশের খাবার এনেছি, বিদেশিদের মাঝে আমাদের দেশীয় কৃষ্টি কালচার তুলে ধরে আমরা অত্যন্ত আনন্দ গর্বিত বোধ করছি। প্রতি বছরের মতো এবছরও ভেনিস বাংলা স্কুলের পক্ষ থেকে আমরা এখানে অংশগ্রহণ করেছি। নিজেদের খাবার এখানে সবাই খাবে, তো এটার জন্য নিজেকে অনেক প্রাউড মনে হইতেছে। আমাদের দেশের খাবারের আয়োজন করেছি এন্ড আমরা খুবই গর্বিত এটা করি। বাংলাদেশের যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো আছে সেখানে আমরা পরিবেশন করেছি আজকে এখানে, এবং ইটালিয়ান যারা আছেন তারা খুবই আনন্দিত এবং তারা খুবই এনজয় করেছে আমাদের খাবার। আয়োজকরা বলছেন, এমন আয়োজন ছড়িয়ে পড়ুক ইতালির প্রতিটি শহরের পাশাপাশি বিশ্বের প্রতিটি দেশে। এতে কিছুটা হলেও কমবে বৈষম্য, সৃষ্টি হবে প্রতিবেশীদের মধ্যে শান্তিপূর্ণ সুসম্পর্ক। সময় সংবাদ, ইতালি। সাইপ্রাসের লারনাকায় অপহরণের শিকার বাংলাদেশি শিক্ষার্থী শাহরিয়ার আহমেদ ইমনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 12ই জুন নিখোঁজ হন ইমন। 9 দিন পরে
অনুসন্ধানের পর রোববার তার মরদেহ উদ্ধার করা হয়। লারনাকা অপরাধ তদন্ত বিভাগের কর্মকর্তা এই ঘটনায় তদন্ত চালাচ্ছেন। প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে ধারালো ছুরিকাঘাতের পাশাপাশি ওই শিক্ষার্থীর গলায় শ্বাসরোধের স্পষ্ট চিহ্ন আছে। জিজ্ঞাসাবাদে আটক ওই সন্দেহভাজন ব্যক্তি শাহরিয়াকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। ম্যাচ শেষে ইরানি ফুটবল দল লস অ্যাঞ্জেলেসের সোফায় স্টেডিয়ামের ড্রেসিং রুমে একটি হাতে লেখা চিঠি রেখে গেছে, যেখানে তারা আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মর্যাদার সঙ্গে বিদায়ের কথা বলেছেন। কঠিন পরিস্থিতির মাঝেও তাদের শান্তি ও বন্ধুত্বের বার্তা বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। ম্যাচ শেষ, স্কোরবোর্ডে গোলশূন্য ড্র, কিন্তু মাঠের লড়াইয়ের পরও বিশ্বকাপে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরান দল। কারণ লস অ্যাঞ্জেলেসের সোফা স্টেডিয়ামের ড্রেসিং রুমে বিদায়ের আগে তারা রেখে গেছে একটি হৃদয় ছোঁয়া চিঠি। হাতে লেখা সেই বার্তা ইরানি ফুটবলাররা লিখেছেন তারা লস অ্যাঞ্জেলেসে এসেছিলেন মাথা উঁচু করে, লড়েছেন সম্মানের সঙ্গে আর বিদায় নিচ্ছেন মর্যাদা নিয়ে। ওই চিঠিতে লস অ্যাঞ্জেলেসের মানুষকে তারা ধন্যবাদ জানিয়েছেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সেই সব ইরানি সমর্থকদের প্রতিও যারা গত 2 ম্যাচে নিজেদের হৃদয়, কণ্ঠ আর আত্মা উজাড় করে দলের পাশে দাঁড়িয়েছিলেন। আবার লাল কালিতে হ্যাশ চিহ্ন দিয়ে লেখা ছিল 168 ও মিনাব। বিশ্বকাপ জুড়ে যুক্তরাষ্ট্রের নানা বিধিনিষেধের কারণে ইরান দলকে মেক্সিকোর টিজুয়ানায় অবস্থান করতে হচ্ছে। প্রতিটি ম্যাচ খেলার জন্য তারা যুক্তরাষ্ট্রে ছুটে আসছেন, আর ম্যাচ শেষ হওয়ার 1 ঘন্টার মধ্যেই সেখান থেকে ফিরে যেতে হচ্ছে। সেই কঠিন বাস্তবতার মধ্যেও ড্রেসিং রুমে রেখে যাওয়া চিঠিতে ছিল না কোনো অভিযোগ, ছিল না কোনো ক্ষোভ, বরং শেষ লাইনে তারা লিখেছেন সব জাতির মধ্যে শান্তি, শ্রদ্ধা ও বন্ধুত্ব প্রতিষ্ঠিত হোক। একটি ম্যাচের ফলাফল ইতিহাসে হারিয়ে যায়, কিন্তু কখনো একটি চিঠি হয়ে ওঠে মানবতা, মর্যাদা আর আশার প্রতীক। ইরানের এই বার্তাটি হয়তো ঠিক তেমনই একটি স্মারক হয়ে থাকবে। শেখ সাদি মারজান, সময় সংবাদ। স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিলের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার জুনিয়র। জিমের পর দলের ফুল ট্রেনিং সেশনে প্রথমবারের মতো দেখা গেল ব্রাজিলিয়ান পোস্টার বয়কে। নেইমারকে ছন্দে পেয়ে উচ্ছ্বসিত তার সতীর্থরা। ভিনির সঙ্গে জুটি বেঁধে স্কটল্যান্ডের বিপক্ষেই তাকে দেখা যাবে বলে আবারও নিশ্চিত করল সেলেসাও ম্যানেজমেন্ট। হাইতিকে হারিয়ে গ্রুপ সি থেকে নকআউটের পথে 1 পা বাড়িয়ে রেখেছে পেন্টা চ্যাম্পিয়নরা। তবে মাঠের সেই জয়ের আনন্দের চেয়েও ব্রাজিল ভক্তদের জন্য বড় স্বস্তি হয়ে এসেছে অনুশীলনের এই দৃশ্যটি। কাফের চোট কাটিয়ে অবশেষে বল পায়ে সবুজ গালিচায় ফিরেছেন নেইমার জুনিয়র। শুধু জিম সেশন নয়, ভিনিসিয়াস জুনিয়র এবং লুকাস পাকেতাদের সঙ্গে ঘাম ঝরিয়েছেন মূল স্কোয়াডের ফুল ট্রেনিং সেশনে। নেইমারের এই ফেরা কেবল দলের শক্তি বাড়ায়নি, চাঙা করেছে ড্রেসিং রুমের আবহাওয়াকেও। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে কাঙ্ক্ষিত এই নাম্বার 10কে স্কোয়াডে পাওয়ার সুখবর আগেই নিশ্চিত করেছিলেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। নেইমারের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাসটা লুকাননি লুকাস পাকেতাও। আসলে নেইমারের চোট কাটিয়ে মাঠে ফেরা এবং আমাদের সাথে আবার অনুশীলন শুরু করাটা পুরো দলের জন্যই দারুণ খুশির খবর। জাতীয় দলের জন্য ও কতটা গুরুত্বপূর্ণ তা নতুন করে বলার কিছু নেই। ব্রাজিলের জার্সিতে ওর একটা অবিশ্বাস্য ইতিহাস আছে এবং ও এখনো আমাদের অনেক কিছু দিতে পারে। হাইতির বিপক্ষে ম্যাচের অন্যতম কুশীলব ছিলেন পাকেতা নিজেও। শৈশবের বন্ধু ভিনিসিয়াস জুনিয়রকে দিয়ে করিয়েছেন দুর্দান্ত 1 গোল। ফ্লামেঙ্গোর একাডেমি থেকে শুরু হওয়া এই 2 বন্ধুর রসায়ন এখন বিশ্বকাপ মাতানোর অন্যতম বড় অস্ত্র ব্রাজিলের জন্য। ভিনির সঙ্গে আমার বন্ধুত্বটা অনেক পুরনো। যখন ও খুব ছোট তখন ফ্লামেঙ্গোতে আমাদের প্রথম দেখা। জাতীয় দলে হোক কিংবা দূর থেকে আমরা সব সময় একে অপরের পাশে থাকি। ভিনির প্রতি আমার দারুণ শ্রদ্ধা আর ভালোবাসা আছে। তবে আনন্দের মাঝে কিছুটা মেঘও আছে ব্রাজিল শিবিরে। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গ্রুপ পর্ব থেকে ছিটকে গেছেন ফরওয়ার্ড রাফিনিয়া। নকআউট পর্বে যেতে পারলে তবেই দেখা মিলতে পারে তার। তবে রাফিনিয়ার অভাব ভুলে হার্ড রক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে উড়িয়েই নকআউট নিশ্চিত করতে চায় অ্যানচেলোত্তির শিষ্যরা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরের রেকর্ড মেসির। অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা, সমর্থকদের উচ্ছ্বাস। জোড়া গোলে ফ্রান্সকে জয় উপহার এমবাপের।
4 মাস পর হরমুজ প্রণালী অতিক্রম করলো বাংলার জয়যাত্রা। আরব আমিরাতের ফুজাইরা বন্দরের পথে নাবিকরা। ইরান যুদ্ধের কারণে আটকা পড়ে শিপিং কর্পোরেশনের জাহাজটি। এবং যুক্তরাষ্ট্র থেকে খাদ্য কিনলেই জব্দ করা অর্থ পাবে ইরান, শর্ত ট্রাম্পের। চুক্তিতে কোনো বাধ্যবাধকতা নেই, দাবি তেহরানের। সমঝোতার পরও কমছে না পারস্পরিক অবিশ্বাস। এই ছিল আন্তর্জাতিক সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর 10টার সময় সংবাদের সঙ্গে থাকবেন মেজবাউল আলিফ। ধন্যবাদ কাজল। সকাল 10টার সময় সংবাদ দিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।